সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। আমরা গত কয়েকদিন ধরে উচ্চতা ও দূরত্ব বিষয়ে আলোচনা করে যাচ্ছি। তো সেই উচ্চতা দূরত্ব বিষয়ে আজকে আমি ইতি টেনে দেবো, আজকে শেষ করবো এটা, তারপর অন্য একটা চ্যাপ্টারে যাব। তা 20 অঙ্কটা দেখো, আগের দিন আমি কিন্তু একটু করিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, একটু ছবি এঁকে দিয়েছিলাম, পুরোটা করে দিইনি। হ্যাঁ, জাস্ট আমি আরেকটু করে দিচ্ছি, এখানে একটু গন্ডগোল হয়েছে। কুইকটা কি বলেছে, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে, একটা রেলওয়ে ওভারব্রিজ যাই হোক না কেন, এটা রেল লাইন। হ্যাঁ, আর এটা ওভারব্রিজের আমরা সাইড থেকে দেখছি, তাহলে এটা ওভারব্রিজের এটা টপ, এখানে আমরা দাঁড়িয়ে আছি। দিয়ে এই দিকে একবার, বাম দিকে একবার দেখলো ট্রেনটা, একবার তারপর ডান দিকে গেল। ট্রেনটা এখানে ছিল, প্রথমে দেখলো, তারপর ট্রেনটা তলা দিয়ে, ওভারব্রিজের তলা দিয়ে চলে গিয়ে এই পারে যখন গেল, আবার এদিকে দেখতে পেল। কত ডিগ্রি করে দেখলো দেখো, প্রথমে 30 ডিগ্রি অবনতি করে দেখলো, তারপর 2 সেকেন্ড পরে 45 ডিগ্রি। 30 ডিগ্রি বলেছে বলে একটু ছবিটাকে আমি এই সাইড করে আছি। এই 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি অবনতি কোণ বলেছে। তাহলে আমাকে এটা 30, কারণ এটা 30, আর এটাও 45 হবে, যেহেতু এটা 45। এটা AB, C, এটা D। আচ্ছা, তাহলে এর বর্ণনাটা কিভাবে লিখবো দেখো। ধরি, আচ্ছা এটা কোষে দেখি 25, কোষে দেখি 25। আচ্ছা ধরি কি, AB একটি রেলওয়ে ওভারব্রিজ, AB একটি ওভারব্রিজ। আচ্ছা C কি, ট্রেনের প্রথম অবস্থান, তাই তো? আমি A বিন্দু থেকে C বিন্দু থেকে দেখতে পেয়েছি, প্রথমে C বিন্দুতে ট্রেনটা ছিল, তাহলে C ট্রেনের প্রাথমিক অবস্থান, ট্রেনের প্রাথমিক অবস্থান, এবং D ট্রেনের অন্তিম অবস্থান। তাই তো? একটা ওভারব্রিজের উপরে একজন দাঁড়িয়ে আছে, এবার ট্রেন লাইন তো নিচে থাকে। একবার ট্রেনটা এখানে ছিল প্রথমে, তখন 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, অবনতি কোণে। আচ্ছা, যেহেতু উপর থেকে নিচে দেখছি, অবনতি কোণে দেখা যাবে। ট্রেনটা এবার তলা দিয়ে চলে গেল, চলে গিয়ে যখন এই 2 সেকেন্ড পরে যখন এখানে গিয়ে পৌঁছালো, তখন 45 ডিগ্রি অবনতি কোণে দেখা গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পথটা যেতে সময় লেগেছে ট্রেনটার কত, 2 সেকেন্ড। হ্যাঁ, আমরা তাহলে কিভাবে পাবো, এইটা বলা আছে 5√3 মিটার উঁচু ওভারব্রিজ, 5√3। তাহলে আর কি লিখবো, তাহলে A বিন্দুর সাপেক্ষে, A বিন্দুর সাপেক্ষে C বিন্দুর অবনতি কোণ, বিন্দুর অবনতি কোণ কত, 30 ডিগ্রি, তাই তো? এটা এই কোণটা কত, এখান থেকে যখন দেখছি অবনতি কোণ কত হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ কোণ ACB সমান 30 ডিগ্রি। আবার এবার দ্বিতীয়বার কোথায় দেখছে, এখান থেকে এবার এইটাকে দেখছে, তাই তো? আবার A বিন্দুর সাপেক্ষে D বিন্দুর অবনতি কোণ, D বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি, এবার 45 ডিগ্রি। অর্থাৎ তাহলে এবার এই কোণটার নাম কি হবে, ADB, তাই তো? এটা ADB, এইটা সমান কত হয়ে যাবে, 45 ডিগ্রি। আচ্ছা, আর কি দেওয়া আছে, AB সমান 5√3 মিটার। আচ্ছা, অঙ্কটাকে আমরা কিভাবে করব দেখো, এই সমকোণী ত্রিভুজ থেকে লম্ব জানি, ভূমি বের করে নেব। এই সমকোণী ত্রিভুজ থেকে লম্ব জানি, ভূমি বের করব। সেই ভূমি দুটো যোগ করলে টোটাল এই দূরত্বটা, ট্রেনটা কত সেকেন্ডে গেছে, 2 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত গেছে, তাই তো অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ,
তাহলে প্রথমে কোন সমকোণী ত্রিভুজ কাজে লাগাচ্ছি? এবিসি। এবিসি সমকোণী ত্রিভুজের আচ্ছা আমার এখানে কি দেখো লম্ব জানি, বের করব ভূমি, তাহলে কোন কোণানুপাত কাজে লাগাচ্ছি? tan। তাহলে সমকোণী ত্রিভুজের এবি বাই বিসি সমান কত? tan 30 ডিগ্রি। এবির মান হচ্ছে 5√3, বিসি জানা নাই, tan 30 হচ্ছে 1/√3। বজ্রগুণন করলে বিসি সমান √3 গুণ করলে 3, 3 5 15, একটা বেরিয়ে গেল। হ্যাঁ আচ্ছা নিচে নিচেও করতে পারি। আচ্ছা এবার কোন করব? এবার এবিডি সমকোণী ত্রিভুজে এবিডি সমকোণী ত্রিভুজের কি আসছে দেখো, এবার এরো এবি লম্ব বাই ভূমি, tan এবার 45 ডিগ্রি, বা এবি বা এবির মান কত? 5√3, বিডির মান জানা নাই, tan 45 1, বজ্রগুণন করলে বিডি সমান 5√3। 5√3 মানে 5 × √3 মান 1.732 বসিয়ে দিলাম, গুণ করলে কত হচ্ছে দেখো, 5 × 10 থেকে 3 × 5 = 6, হাতে 36 এ 6, 3 5 5 6 8.66 কত হয়ে গেল? এটা গুণ করে আমরা √3 মানটা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ অঙ্কের মধ্যে বলে দিয়েছি দেখো, তাহলে √3 মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখো এইটা দাঁড়ালো 15 আর এটা দাঁড়ালো 8.66। তাহলে অতএব সিডি সমান কত হবে? বিসি প্লাস বিডি দিয়ে দেখো, বিসি হচ্ছে কত? 15 বেরিয়েছে, আর এটা বেরিয়েছে 8.66, যোগ করলে 23.66 মিটার। 23.66 মিটার। তাহলে আমরা টোটাল এই পথটা পেয়ে গেলাম 23.66 মিটার। এই পথটা ট্রেনটা কত সেকেন্ডে গেছে? 2 সেকেন্ডে গেছে। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ আচ্ছা এই পথটা গেছে 2 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। কি বুঝতে পারছো তো সবাই? এই পথটা ট্রেনটা যেতে সময় লেগেছে 2 সেকেন্ড, তাহলে ট্রেনটার গতিবেগ কি হবে? 23.66 কে 2 দিয়ে এত মিটার পার সেকেন্ড, ভাগ করলে হচ্ছে 2 × 2 2 × 2 আর 2 × 16 11.38 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ট্রেনটার গতিবেগ পেয়ে গেলাম 11.83 মিটার পার সেকেন্ড। অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো। এবি হচ্ছে একটা রেলওয়ে ওভারব্রিজ, এখানে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, ট্রেন হচ্ছে নিচ দিয়ে চলে যাবে, ট্রেনের লাইনটা নিচ দিয়ে থাকে। সি বিন্দুতে যখন ট্রেনটা, ট্রেনের প্রাথমিক অবস্থান, আর ডি হচ্ছে অন্তিম অবস্থান। সি বিন্দুতে যখন ট্রেনটা, তখন এখান থেকে ট্রেনটাকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে, তার মানে এ সি বি কোণটা 30 হলো। আর এখান থেকে যখন দ্বিতীয় অবস্থান দেখছে ট্রেনটা ডি বিন্দুতে উল্টো দিকে, তখন 45 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে, অর্থাৎ এ ডি বি সমান হলো 45। আর রেলওয়ে ওভারব্রিজের উচ্চতা বলা আছে কত? 5√3 মিটার, তাই তো বলা আছে। তো এবার আমরা বর্ণনাটা লিখে দিলাম, এটা যা যেভাবে করতে হয় করে আমরা প্রথমে এই ত্রিভুজ কাজে লাগাবো, লাগিয়ে লম্ব জানি ভূমি বের করে নেবো, আর আবার এই ত্রিভুজ কাজে লাগাবো, তার লম্ব জানি ভূমি বের করবো। তাই দুবারই তাই করলাম। এবিসি সমকোণী ত্রিভুজ থেকেও আমরা বিসি বের করে নিলাম, আর এই বিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা বিটি বের করে নিলাম। এখানে বিডির ক্ষেত্রে √3 মানটা বসালাম। হ্যাঁ নাহলে অঙ্কটা ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, যে গুণ করে 8.66 হলো। অতএব তাহলে এই সিডির দূরত্বটা কত হলো? এইদিকে 15 আর বিডির হচ্ছে কত? 8.66, যোগ করে 23.66। দেখো তো ওখানে বই বলা আছে না, এই পথটা মানে সি থেকে ট্রেনটা ডি বিন্দু দিকে পৌঁছেছে 2 সেকেন্ডে পৌঁছেছে, তাই বলা আছে। তাহলে ট্রেনটার গতিবেগ সেকেন্ডে কত হবে? তাহলে 2 সেকেন্ডে যদি এই পথটা যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। আমরা 2 দিয়ে ওটাকে ভাগ করে দিলাম। হ্যাঁ ভাগ করে কত পেলাম? 11.83। তাহলে এটা ট্রেনটার গতিবেগ কত হয়ে গেল? 11.83 মিটার পার সেকেন্ড। আশা করি সকলে বুঝতে পেরেছে অঙ্কটা। আচ্ছা আমরা এবার চলে যাব এমসিকিউ বা শর্ট কোশ্চেন অংশে চলে যাব।
আচ্ছা কি বলেছে, প্রথমটা মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব কত। কিছু না, অঙ্কগুলো সহজ অঙ্ক, 24-এর এক একটা। জাস্ট আমি একটু ছবি এঁকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এই এখান থেকে এই উন্নতি কোণ কত বলেছে, উন্নতি কোণটা 60 ডিগ্রি। ছোট ছোট যা করলে তার একটু ছোট ছোট সংস্করণে আসবে, এ বি সি। আচ্ছা টাওয়ারের গোড়া থেকে দূরত্ব হচ্ছে কত, 10। এটা 10 হলে এইটা কত, হ্যাঁ তাহলে তো সেই এবি বাই বিসি, এবি বাই বিসি সমান কত, tan 60। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক এটা আসছে, লম্ব এবি জানা নাই, বিসি হচ্ছে কত 10, tan 60 হচ্ছে √3, বর্গমূল করলে এবি বেরিয়ে গেল 10√3। টাওয়ারটির উচ্চতা কত হয়ে গেল, 10√3 মিটার। নিশ্চয়ই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, এটা বোঝানোর আর কিছু নাই, আমি আর এক্সট্রা বললাম না। চলে আসো 2-এর অঙ্কটা। দেখো দেখো কালি পড়ে দিই। আচ্ছা আমরা চলে আসছি 24-এর 2-একটা। কি বলেছে দেখো, এটা ছবি এঁকে দিয়েছে তার পাশে, হ্যাঁ এই যে এরকম একটা ছবি এঁকে দিয়েছে। এই কোণটা থিটা বলেছে, ভূমি বলেছে 5√3, উচ্চতা বলেছে কত 5। তাহলে থিটার মান কত, তো আমরা tan থিটা যদি নাম দিই, এটা এবিসি নাম দিই যদি আমার কোনোভাবে, তাহলে কি হবে বলতে দেখে, tan থিটা মানে কত, লম্ব বাই ভূমি, এই থিটা সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তার মানে এবি বাই বিসি সমান এবির মান কত 5, বিসির মান হচ্ছে কত 5√3। কেটে গেলে কত হয়ে গেল 1/5, 5 কেটে গেল। আচ্ছা tan থিটার মান 1/√3 কত ডিগ্রিতে হয়, tan 30 ডিগ্রিতে হয়, tan 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা হয়ে গেল কত 30 ডিগ্রি। কিভাবে করা হলো বুঝতে পারলে, যেটা আমরা কি করলাম, যেহেতু লম্ব আর ভূমি জানা আছে, লম্ব আর ভূমিতে কোন কোন অনুপাত হয়, tan হয়, সেই জন্য আমরা কি করলাম tan থিটা ওটা আগে লিখে নিলাম, যেহেতু এটা বের করতে হবে ওই জন্য এটা আগে লিখলাম। এবি বাই বিসি মান বসালাম, tan থিটা কত বেরিয়ে গেল 1/√3 বেরোলো। tan থিটার মান 1/√3 তো আমরা জানি ওই মান নির্ণয় চ্যাপ্টারে, tan 30 ডিগ্রিতে হয়, থিটার মান কত হয়ে গেল 30। আচ্ছা চলে আসলাম আমরা আবার 3-এর অঙ্কটায়। দেখো তিনের অঙ্কটা কি বলেছে, 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ির দূরত্ব দুটো সমান হবে। হ্যাঁ আচ্ছা এগুলো পরের দিকে এমসিকিউ আর না কিছু বললে হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা চেয়েছে ছাদ থেকে। আচ্ছা এখান থেকে বলছে এটা ধরো এই 3তলা বাড়ি, আর সি মাটিতে একটা বস্তু পড়ে আছে, হ্যাঁ তা বলছে এই কোণটা কত হলে এটাও যা হবে এটাও তাই হবে, মানে এই বাড়ির উচ্চতা আর ওই দূরত্ব বাড়ি থেকে বস্তুটার দূরত্ব দুটো সমান হবে কত ডিগ্রি কোণ হলে, তাই তো সেই কোণটা এটা ধরি থিটা, এটা থিটা হওয়ার তাহলে এটাও থিটা, সেই একই অঙ্ক আগের অঙ্কটা যেভাবে করলাম। তাহলে tan থিটা, যেহেতু এখানেও দেখো লম্ব জানি আর ভূমি জানি, তাই তো তাহলে আমরা tan কাজে লাগাবো। বারবার মাথা ঢুকছে তো, যখনই লম্ব আর ভূমির যে ব্যাপারটা আসবে আমরা tan কাজে লাগিয়ে দেবো, যখন লম্ব আর অতিভুজ ব্যাপারটা আসবে তখন সাইন কাজে লাগাবো, আর যখন লম্ব আর ভূমি আর অতিভুজ আসবে তখন আমরা cos কাজে লাগাবো। দেখো cos এখন পর্যন্ত কাজে লাগেনি আমাদের। আচ্ছা tan থিটা সমান কত হবে তাহলে, এবি বাই বিসি, তাই তো এবি মান x, বিসির মানও x, কেটে গেলে কত হয়ে গেল 1। হ্যাঁ এবার tan থিটা মান কত, 1 কত ডিগ্রিতে হয়, tan 45, অতএব থিটা হয়ে গেল কত 45 ডিগ্রি।
একটা উত্তর আমাদের উত্তরটা চলে আসলো। তাহলে দেখবে বারবার লক্ষ্য করে দেখবে প্রচুর অঙ্ক করা হয়েছে, যখন উন্নতি কোণ বা অবনতি কোণটা 45 ডিগ্রি হয় তখন এই লম্ব আর ভূমি দুটো সর্বদা সমান হয়। হ্যাঁ, মাপ দুটো কি সমান চলে আসে। আচ্ছা, আমরা চলে আসবো এবার 4 অঙ্কটায়। এটা 3 অঙ্ক গেল। একটি টাওয়ারের উচ্চতা 100 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের উচ্চতা কত? একই অঙ্ক বারবার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে 100 আর থেকে 100 মিটার দূরে, এটা হচ্ছে 100 এ বি সি। আচ্ছা, এই কোণটা তাহলে উন্নতি কোণ কত? এই কোণটা কত তাই চাইছি, সেটা থিটা ধরে নিলাম। হ্যাঁ, দেশে একই জিনিস বারবার আসছে, লম্ব জানি ভূমি জানি, তাহলে কোন কোন অনুপাত কাজে লাগাবো? সে ট্যান কাজে লাগাবো। তার মানে ট্যান থিটা সমান এ বি বাই বিসি সমান 100√3/100 কেটে গেল, শুধু √3 হলো, মানে কত ডিগ্রি হলো? ট্যান 60 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে গেল কত? 60 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান কত বেরিয়ে আসছে তাহলে? 60 ডিগ্রি। 5 টাকা। কি বলেছে? একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? আচ্ছা, ঠিক আছে, ছবিটা আঁকি আমরা তাহলে বুঝতে পারবো। একই টাইপেরই দেখবে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ। আচ্ছা, আমি ছবিটা আঁকলাম, এটা পোস্ট আর এটা সূর্যের আলো এসে পড়ছে এইভাবে। এটাকে যদি আমরা x ধরি তাহলে এটা √3 গুণ মানে √3x, তাই তো? তাহলে এই কোণটা কত তাই বলছি। তাই বলতে চেয়েছি কি, এবি একটা পোস্ট, সূর্যের উন্নতি কোণ যখন থিটা তখন ছায়ার দৈর্ঘ্য বেশি, সেটা বলছে এর পোস্টের উচ্চতা √3 গুণ। দেখার পর করে নাও, পোস্টের উচ্চতা √3 গুণ হবে ছায়ার দৈর্ঘ্যটা, তাহলে উন্নতি কোণটা কত? তাহলে এখানে সেই একই জিনিস আসবে, ট্যান থিটা সমান এবি বাই বিসি সমান x/√3x সমান 1/√3। 1/√3 তে ট্যান 30 ডিগ্রিতে হয়, বসিয়ে দিলাম। দুই দিকে এটা ট্যান থিটা সমান হলো, তাহলে ট্যান ট্যান বাদ চলে গেলো দুই দিকে, থিটা সমান কত হয়ে গেল? 30 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে সবাই এটা, যে সূর্যের উন্নতি কোণ যখন বলেছে জানা নাই সেটা থিটা, তখন একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্যটা উচ্চতার √3 গুণ বলেছে, তখন এটা x হলে এটা √3x হবে। দিয়ে আমরা তাহলে এখানেও সেই একই কথায় বারবার বলতে হচ্ছে, লম্ব আর ভূমি জানা থাকলে আমরা কোন কোন অনুপাত কাজে লাগাই? ট্যান কোণ অনুপাত। হ্যাঁ, সেই ট্যান কোণ অনুপাত কাজে লাগিয়ে আমরা থিটা মান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে 24 এর অঙ্কগুলো শেষ হলো। বি এরটা কি বলেছে? এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি সমান বিসি হল কোণ সি সমান 60 ডিগ্রি। ও, এটা ঠিক না ভুল বলেছে? একটা ছবি আঁকি, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার সমকোণ হচ্ছে বি কোণ, এটা বি কোণ সমকোণ, এটা সি নাম দিলাম। এবি সমান বিসি, এটার সঙ্গে এটা সমান, এটা এক্স হলে এটাও এক্স, তাহলে এই কোণটা কত? হ্যাঁ, সি কোণ। আচ্ছা, সি কোণ বলে লিখতে পারি। আচ্ছা, এবার দেখো আমরা থিটাও লিখতে পারি, সি কোণ বলে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, একই কথা মানে বোঝায়। আচ্ছা, আমরা যেহেতু দেখো এবার লম্ব জানি ভূমি জানি, তাহলে কি কাজে লাগাবো? ট্যান। তাহলে ট্যান সি সমান কত হবে? এবি বাই বিসি সমান x/x সমান কেটে গেল 1। ট্যান এর মান 1 কত ডিগ্রিতে হয়? ট্যান 45 ডিগ্রিতে হয়। তাহলে ট্যান সি সমান ট্যান 45, বা সি এর মান কত বেরিয়ে গেল? 45 ডিগ্রি। তাহলে সি কোণটা 45 হবে, কিন্তু বলেছে এখানে কত? 60। তাহলে সেই হিসাবে এটা মিথ্যা। তাহলে এটা হওয়া উচিত ছিল কি, আমি আগেও শিখলাম একটা অঙ্ক, যে এই লম্ব ভূমিটা সমান হয় কখন? কোণটা যখন 45 ডিগ্রি হয় তখন সমান হয়। তো
তার মানে তাহলে 45 হবে এটা। হ্যাঁ, তাহলে এটা 60 বলেছে, সেই জন্য এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 24-এর বি এর এক একটা মিথ্যা হলো, দুয়েরটা কি আছে দেখি। পিকিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনীত কোণ এসপিআর। এসপিআর সমান পিকিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি। ছবিটা আঁকি, যে ছবিটা আছে পি কিউ এস, তাহলে বলেছে এই কোণটার সঙ্গে পি আর কিউ এই কোণটা সমান হবে। হ্যাঁ, অবশ্যই সমান হবে। হ্যাঁ, বলে এটা একটা বাড়ি, বাড়ির এখান থেকে দেখলে এর অবনতি কোণটা কত বলেছে, এইটা হয়। তাই এই কোণটার সঙ্গে এটা একান্তর কোণ হিসেবে সমান হয়, তাই তো? জ্যামিতিক যে একটা ধর্ম আছে আমাদের, হ্যাঁ, এরকম দুটো সমান্তরাল সরলরেখা হলে তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাকে কি কোণ বলা হয়? একান্তর কোণ। তাহলে সেই একান্তর কোণ হিসাবে এই কোণ দুটো সমান। তাহলে দুইয়েরটা কি হচ্ছে, বি এর দুইয়েরটা সত্য। তাই হয়ে গেল তো, বি এর দুইটা কি হয়ে গেল? সত্য। বি এর এক একটা কি হয়েছে? মিথ্যা হয়েছে, আর এটা হলো সত্য হলো। আচ্ছা, সি এর এক, সূর্যের উন্নীত কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়। যত শোনো, কোণ সূর্য যত খারাপভাবে লম্বভাবে দেবে, দেখবে, খেয়াল করে দেখেছো, দুপুরবেলার দিকে আমাদের ছায়ার দৈর্ঘ্য কি হয়ে যায়? সবচেয়ে ছোট হয়ে যায়, প্রায় শূন্য হয়ে যায়। মাথার উপর যখন সূর্যটা চলে আসে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে সূর্য কিরণ দিচ্ছে, তখন কি হয়? ছায়ার দৈর্ঘ্যটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এবার যত দেখবে বেলা হতে শুরু করবে, তত কি হবে? আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকবে, তাই তো? অর্থাৎ উন্নতি কোণটা যত কমতে থাকবে সূর্যের, যত কোণ কম হয় তত ছায়ার দৈর্ঘ্য বেশি হয়। কিন্তু এখানে কি বলেছে? সূর্য উন্নতি কোণ 30 থেকে 60 হওয়া মানে উন্নতি কোণ বেড়ে যাচ্ছে। 30 থেকে 60 হওয়া মানে উন্নতি কোণটা বেড়ে যাচ্ছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হয়ে যাবে? 30 থেকে 60 হচ্ছে, তার মানে ছায়া দৈর্ঘ্য কি হবে? তাহলে হ্রাস পাবে, ছোট হয়ে যাবে। যত কোণ বাড়বে তত ছায়া দৈর্ঘ্য কি হ্রাস পেয়ে যাবে। তাহলে সি এর এক একটা কি হয়ে যাবে? এটা হ্রাস পাবে। আচ্ছা, দুই একটা, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়া দৈর্ঘ্য, এই বারবার বলা হলো, এই যে করলাম একটু আগে, 45 ডিগ্রি কোণ থাকলে স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়া দৈর্ঘ্য কি হয়ে যাবে? সর্বদা সমান হবে। হ্যাঁ, সর্বদা লম্ব আর ভূমিটা কি আসবে? সর্বদা সমান হবে। এই যে এই যখনই কোণটা 45 ডিগ্রি হবে, তখন এইটা এটা এটা যখন সমান হবে, যখন এই কোণটা 45 ডিগ্রি হলে এটার সঙ্গে এটা কি হয়ে যাবে? সমান হবে। অর্থাৎ স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়া দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? সমান হবে। তাহলে কি লিখবো এখানে? পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়া দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ, তাহলে সি এর দুয়েরটা কি হয়ে গেল? সমান হলো। হ্যাঁ, আচ্ছা, তারপর আসছে, যখন সূর্যের উন্নতি কোণ 45-এর ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। আচ্ছা, স্তম্ভের উচ্চতা থেকে কম কখন হয়? এই ছায়াটা ছোট হয় কখন? যখন কোণটা বেশি হয়। এইটা যেমন 60 ডিগ্রি কোণে যদি দেখবে, খেয়াল করে দেখবে, ছায়াটা কি হবে? ছোট হয়ে যাবে, এই স্তম্ভের থেকে এটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে সেটাই বলতে চেয়েছে, সূর্যের উন্নতি কোণ 45-এর বেশি, তখন যখন বেশি হবে তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কি হবে? কম। হ্যাঁ, ছায়ার দৈর্ঘ্যটা ছোট হবে এই উচ্চতা থেকে, স্তম্ভের উচ্চতা থেকে। যদি কোণটা কি হয়? 45 ডিগ্রি থেকে বেশি হয়, সেটা 46 হতে পারে, 47 হতে পারে, 90 পর্যন্ত যে কোনো কোণ হোক না কেন, যাই হোক না কেন, ছায়ার দৈর্ঘ্য কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। একবারে যদি 90 ডিগ্রি হয়ে যায় কোণটা, তখন কি হয়ে যাবে? ছায়াটা একবার শূন্য হয়ে যাবে, ছায়াই থাকবে না। মানে যত কাছে আসবে, এবার এই দেখো এখানে আসলে দেখা যাবে এটা 70 ডিগ্রি, এই আরও কাছে আসলো এটা 80 ডিগ্রি। তাহলে দেখো এই ছায়া দৈর্ঘ্য ছোট হয়ে আসছে না? একবার এখানে মাথার উপর চলে আসলো, সরাসরি কিরণ দিচ্ছে, তখন ছায়া একবার নাই। হ্যাঁ, তাহলে যত কোণ বেড়ে যায় ছায়ার দৈর্ঘ্য তত ছোট হয়ে যায়, আর যত কোণ ছোট হয়ে যায় ছায়ার দৈর্ঘ্য তত বেড়ে যায়। এই কথাটা মনে রাখবে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কে। তাহলে 24-এর অঙ্কগুলো শেষ হলো সব। আমরা 25-এর অঙ্কে চলে যাচ্ছি। দেখো কি বলেছে 25-এর এক,
একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা উঠছিল। একটি অঙ্ক, এটা এ বি সি ও 60 ডিগ্রি কোণে বলছে, একটু খারাপ হয়ে থাকবে তাহলে 60 ডিগ্রি কোণ। আচ্ছা কি বলা আছে, সুতোর দৈর্ঘ্য বলা আছে 20√3। এটা তো সুতো হয়, সুতোতে এরকম বেঁকে উড়ে, হ্যাঁ এইখানে ঘুড়িটা উঠছে, এখান থেকে ওড়ানো হচ্ছে, তাহলে এই উচ্চতাটা কত, হ্যাঁ এইটা আমাদের বের করতে হবে। তাহলে এই কোণটা কত বলে দিয়েছে, 60 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এ বি বাই বি সি, এখানেও দেখো স্যার বারবার সে ট্যানই কাজে লাগে, ট্যান 60 ডিগ্রি। এ বির মান জানা নাই, বিসির মান কত বলে দিয়েছে, না না ও ভুল, ট্যান না, ভুল হবে, এটা সাইন কাজে লাগবে, এ বি বাই এসি সাইন 60 ডিগ্রি। আচ্ছা এ বির মান জানা নাই, এসির মান হচ্ছে কত 20√3, সাইন 60 হচ্ছে কত √3/2, বর্জগুণন করে এ বি সমান, বর্জগুণন করলে 20√3 গণিত √3/2, 2 দিয়ে কেটে গেলে তার 10 হয়ে গেল, √3 তাহলে 3 10 30। তাহলে কি হয়ে যাচ্ছে, তখন ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে, তাই তো, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে, 30 মিটার উচ্চতা। একমাত্র অনেকক্ষণ অঙ্কর পরে আমরা দেখলাম একটা সাইন অনুপাত কাজে লাগবে, হ্যাঁ খুব কম কাজে লাগে, কস তো আরও কম কাজে লাগে, এক জায়গায় কাজে লাগবে, দেখবে ওটা যে একটা অঙ্ক করাইনি যদিও আমি, সেই অঙ্কটার মধ্যে আছে। আর ম্যাক্সিমাম অঙ্ক কি কাজে লেগে যাচ্ছে, সব ট্যান কাজে লেগে যাচ্ছে। আচ্ছা 25-এর 1 গেল, এবার আসছে 25-এর 2। কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজাক্ষের ক্ষেত্রে অতিভুজ এসি, তাহলে বি কোণটা সমকোণ, অতিভুজ যদি এসি হয় তাহলে বি কোণটা সমকোণ, ছবি আঁকলাম, এসি অতিভুজ যদি হয় তাহলে বিটা সমকোণ হতে হবে। আচ্ছা আর কি দিয়েছে, ও এসি এবং তার দৈর্ঘ্য হচ্ছে 100, এটা হচ্ছে 100, আর এটা বলা আছে 50√3, একই টাইপের অঙ্ক। তাহলে এই কোণটা কত হবে, হ্যাঁ এবার এই কোণটা কত হবে, সি কোণটা কত হবে। তাহলে আমি বারবার বলা হচ্ছে, এবার দেখো লম্ব জানি অতিভুজ জানি, তাহলে কোন সূত্র কাজে লাগবে বলো তো, যখন লম্ব জানি আর অতিভুজ জানি, তাহলে লম্ব আর বাই অতিভুজ মানে কত, সাইন, তাই তো, তাহলে সাইন কোণ অনুপাত কাজে লাগিয়ে করবো আমরা, হ্যাঁ তাহলে সাইন, আচ্ছা এই কোণটা থিটাও ধরে করতে পারি অথবা সি লিখলে কোনো অসুবিধা নেই, সাইন সি সমান কি লিখবো, এ বি বাই বিসি, এই এসি এ বি বাই লম্ব বাই অতিভুজ, বা সাইন সি সমান এ বির মান কত 50√3, আর এটার মান হচ্ছে কত 100, কেটে গেলে কত হয় √3/2, সাইনের মান √3/2 কত ডিগ্রিতে হয়, সাইন 60 ডিগ্রিতে হয়, তাহলে সি এর মান কত হয়ে গেল 60 ডিগ্রি। হ্যাঁ সাইনের মান √3/2 কত ডিগ্রিতে পাই আমরা, 60 ডিগ্রিতে যেহেতু পাই, তাহলে সি এর মান কত হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত 60, যদি এই কোণটা 60 ডিগ্রি হয় তাহলে লম্বটা 50√3 হলে অবশ্যই অতিভুজটা কত হবে 100। অর্থাৎ এখানে কি দিয়ে দিয়েছিল অঙ্কটা, এটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছিল, তার অতিভুজ দেওয়া ছিল 100 আর লম্ব দেওয়া ছিল, তাহলে লম্ব আর অতিভুজ সাইন কোণানুপাত কাজে লাগছে, সেই কোণানুপাত কাজে লাগিয়ে আমরা এই সি কোণটা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা চলে আসছি 3-এর অঙ্কে। আচ্ছা 3-এর অঙ্কে, ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। তাহলে আমার ছবিটা আঁকি, এরকম একটা গাছ ছিল, একবারে এরকম ঘটনা পড়েছে, হ্যাঁ আর একটু উঁচু হবে, এটা এইটাই ভেঙে এখানে পড়েছে, এ বি এটা সিতে দুমড়ে গিয়ে বি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, এমনভাবে স্পর্শ করেছে যে এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্যটা সমান, অর্থাৎ এটা এক্স হলে এটাও কত হবে এক্স হবে। কি এই বলতে চেয়েছে তো, তাহলে কত ভূমির সঙ্গে কত কোণ করেছে। আর বাবু বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা দেখো, একটা গাছ ছিল, সেটা ঝড়ে মচকে গিয়ে এমনভাবে মচকে গিয়েছে, এটা এইভাবে
এখানে যখন পড়েছে, মাটিতে স্পর্শ করেছে, তখন এই গোড়া থেকে যে দূরত্ব আর বর্তমান উচ্চতা ভেঙে যাওয়ার পর যে উচ্চতা, সেই দুটো সমান, মানে এই দৈর্ঘ্যের সঙ্গে এই দৈর্ঘ্যটা কি সমান। তার মানে এটা এক্স হলে এটাও এক্স, তাহলে এই কোণটা কত? হ্যাঁ, তাহলে আমরা ডি কোণটা বের করতে হবে। আচ্ছা, অঙ্কটা তাহলে কি হবে? এই আগে কি ছিল আমাদের দেখার দরকার নাই, এই অঙ্কটা এই দুটো অংশ নিয়ে কাজ হয়ে যাবে। আমরা লম্ব জানি আর কি জানি, ভূমি জানি। লম্ব আর ভূমিতে তো ট্যান কাজে লাগে, তাহলে ট্যান ডি সমান সিবি বাই বিডি সমান এক্স বাই এক্স, কেটে গেলে 1 হয়। 1 কত ডিগ্রিতে হয়? ট্যান 45 হয়। তাহলে ডি এর মান কত হয়ে গেল? 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে তাহলে আমাদের? 45 ডিগ্রি। সবাই বুঝতে পারলে? তাহলে অঙ্কটা আবার বলে দিচ্ছি, দেখো এবি একটা গাছ ছিল, ঝড়ে মচকে গিয়েছে এমনভাবে যে সেটা যখন, অবশ্যই একটা খেয়াল রাখবে, এই অংশের সঙ্গে কিন্তু এই অংশটা সমান হয়। হ্যাঁ, তা সে যাই হোক না কেন, ওটা আমার এখানে বিচার বিবেচনা বা এখানে আমাদের একটা প্রয়োজনও হবে না। আমরা কি, আমাদের কাজ হচ্ছে কি, বলেছি কি যে এটা এমনভাবে পড়েছে যে গোড়া থেকে তার যে অগ্রভাগের দূরত্ব, গাছের মাথাটা তো এখানে কি পড়েছে, এখানে ছিল, এখানে কি পড়েছে, এই যে দূরত্বটা আর বর্তমান উচ্চতা ভেঙে যাওয়ার পর যে উচ্চতা, এই দুটো সমান হবে। তার মানে এটা এক্স হলে এটাও কত হবে? এক্স হবে। সেই হিসেব করে আমরা ডি এর মানটা কত পেয়ে গেলাম, মানে এই কোণটা পেয়ে গেলাম কত? 45 ডিগ্রি। আচ্ছা, চলে আসছে আমরা এবার 4 অঙ্কে। কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজ বিকোণ সমকোণ। ছবি আঁকি। এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ 90 ডিগ্রি। এবি এর পর ডি এমন একটি বিন্দু। আচ্ছা, এটাকে একটু এইভাবে আঁকলে ভালো হতো। এবি এর পরে ডি এমন একটা বিন্দু যাতে এবি ইজ টু বিসি ইজ টু বিডি, এবি ইজ টু বিসি ইজ টু বিডি। আবার করি, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, বিকোণ 90 ডিগ্রি, এটা বি, এটা সি দিতে হবে, এটা বিকোণ 90, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ, ঠিকই তো ছিল, বিকোণ 90 ডিগ্রি। আচ্ছা, কি বলা আছে দিয়ে, এবি এর উপরে ডি এমন একটি বিন্দু যে, এবি এর উপরে ডি এমন একটা বিন্দু যাতে এবি ইজ টু বিসি ইজ টু বিডি। আচ্ছা, ধরি এবি সমান √3x একক। তাহলে বলো বিসি কত হবে? বিসি হবে কত? x একক হবে, 1 অনুপাত আছে যেহেতু। আর বিডি কত হবে? এটাও হবে x একক। সবাই বুঝতে পারলে? এটা ওই যেটা অনুপাত বলা আছে, এবি ইজ টু বিসি ইজ টু বিডি, কত বলা আছে? এবি ইজ টু বিসি ইজ টু বিডি কত বলা আছে? এটা √3:1:1। এখানে মানে একটা এই যে গুণ করে নিলাম এটা, হ্যাঁ, চল ধ্রুবক দিয়ে গুণ করে নিলাম, চলরাশি যদিও ওটা, সেই চলরাশিটা হচ্ছে x ধরে নিয়ে করলাম ওটা। তাহলে √3x, এটা x, এটা x, তিনটে ধরে নিলাম। তার মানে আমরা কি পেয়ে গেলাম? এবি টোটালটা হচ্ছে কত? √3x, তার মধ্যে বিডি এইটা হচ্ছে x, আর কি জানি, আচ্ছা এবি জানি, বিসি জানি, ঠিকই আছে, বিসিও জানি। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমাদের এসিডি কোণটা চেয়েছে। আচ্ছা, এসিডি কোণ পেতে গেলে আমরা কি করব? প্রথমে এ বি সি সমকোণী ত্রিভুজ কাজে লাগাচ্ছি। দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের এ বি বাই বিসি সমান কত? tan ACB বা tan ACB সমান, ঘুরিয়ে লিখছে এবার, এবির মান কত? এবির মান হচ্ছে √3x, বিসির মান x, কেটে গেল কত হয়ে গেল? √3, কত হয়? tan 60 ডিগ্রিতে। তাহলে ACB কোণ কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। আমরা লিখে দিলাম এটা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এই ছোট সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো। বিসিডি সমকোণী ত্রিভুজে, বিসিডি সমকোণী ত্রিভুজে
কি হচ্ছে বিডি বাই বিসি, এখানেও সেই আগেটা লিখে নিই, tan বিসিডি সমান বিডি বাই বিসি, বা tan বিসিডি সমান x বাই x, কেটে গেলে কত হয় 1, তাহলে tan বিসিডি সমান 1 কত ডিগ্রিতে হয় 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বিসিডি কোণ পেয়ে গেলাম কত আমরা, বিসিডি হলো 45 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 45, আর এই টোটাল কোণটা পেলাম এটা হচ্ছে 60। তাহলে চেয়েছে কোণ এসিডি, তাই তো? তাহলে কোণ এসিডি, অতএব কোণ এসিডি সমান কি করে পাবো, 60 থেকে 45 বাদ দিয়ে দিলাম, দিয়ে 15 ডিগ্রি। আমার এই কোণটা কত তাই চেয়েছিল, এটা কত বেরিয়ে গেল 15 ডিগ্রি। সবাই বুঝতে পারলাম অঙ্কটাকে? তাহলে অঙ্কটাই একটা অনুপাত বলা ছিল, সেখান থেকে আমরা ধরে নিলাম। হ্যাঁ, দিয়ে ধরে নেওয়ার পরে আমরা দুবার সমান, একবার এবিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগিয়ে এবি এইটা বের করে নিলাম, এই কোণটা বের করে নিলাম, আর আবার বিসিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগিয়ে এই কোণটা বের করলাম। এটা 45 পেলাম, এটা 60 পেলাম। তাহলে এই মাঝের এই কোণটা কত হবে, তাহলে ওই 60 থেকে 45 বিয়োগ করলে কত হয়ে গেল, 15 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবার আসছে 5 নম্বর অঙ্কে। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। হ্যাঁ, আচ্ছা, একটি স্তম্ভের, এবি একটা স্তম্ভ ধরে নিলাম, তার স্তম্ভের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, স্তম্ভের উচ্চতার অনুপাত, ছায়ার দৈর্ঘ্যটা আমরা যদি √3x হয়, তাহলে এটা কত হবে, উচ্চতা কত হয়ে যাবে, x হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা ধরে নিলাম, লিখলাম না এখানে, তোমরা লিখে করতে পারো, শর্ট কোশ্চেনে না লিখলে চলবে। মানে এটার অনুপাত বলা আছে √3:1, তাহলে এটা √3x হলে এটা x হবে। কি এটা পরিষ্কার হলো তোমার কাছে? এই বাহু মানে ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতার দুটোর অনুপাত বলা আছে √3:1, তাহলে সেই হিসাবে এটা √3x, আর এটা কত ধরলাম, x ধরে নিলাম। হ্যাঁ, x একক দিয়ে আমরা কোণ আমাদের বের করতে হবে, এই কোণটা কত, এই সূর্যের উন্নতি কোণটা কত, এটা যদি থিটা ধরে নিই, তাহলে tan থিটা সমান এবি বাই বিসি। এবার এবি বাই বিসি মানে লম্ব আর ভূমি জানি, তাহলে tan কাজে লাগাবো, মাথায় ঢুকছে সবার এটা, দিয়ে সমান কত হয়ে গেল, x বাই √3x, x কেটে গেল, মানে 1/√3, 1/√3 তে কতটা হয়, tan 30 ডিগ্রিতে হয়। তাহলে থিটার মান বেরিয়ে গেল কত, 30 ডিগ্রি। থিটার মান বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, কিন্তু কিছু বাইরের প্রশ্ন আছে, হ্যাঁ, যেগুলো একটু জটিল হয়। আমি দু একটা ছবি এঁকে দিচ্ছি, আমি অঙ্কগুলো পরে দিয়ে দেবো, পাঠিয়ে দেবো আমি, ঠিক। আমি জাস্ট ওইগুলোর একটু করে হিন্টস দিয়ে যাচ্ছি, বাইরের যে প্রশ্নগুলো হবে তার হিন্টস দিয়ে যাচ্ছি। যেমন একটা আমার যতদূর মেমোরিতে আসছে, এরকম একটা ছবি পাবো, একটা বেলুন আছে, গোলাকার বেলুন আছে, গোলাকার বেলুনের এই ভূমিতে অবস্থিত, এখান থেকে দেখা হচ্ছে একটা, আর এই দর্শকের চোখে এরকম সম্মুখ কেন্দ্রস্থ কোণ করে, সম্মুখ কোণ করছে, একটা কোণ বলে দেবে, তাহলে এইভাবে ছবি আঁকবে। হ্যাঁ, জিনিসটাকে এই কোণটা হচ্ছে সম্মুখ কোণ বলা হয় টোটালটাকে। দিয়ে এখানে যদি আমরা লম্ব টানি, এবার এই দৈর্ঘ্যটা যদি বলা থাকে আর এই ব্যাসার্ধ বলা থাকে, কিংবা যদি ধরো এরকম হতে পারে, এইটা এই কোণটা বলা আছে, এটা হয়তো আলফা বা বিটা কিছু বলা আছে, আলফা বলা আছে, সেখান থেকে, আর আমরা ব্যাসার্ধ হয়তো আর ব্যাসার্ধ বলা আছে, তাহলে আমরা কি বের করে নিতে পারবো এখান থেকে, বলো তো দেখি। এইটা বের করে নিতে পারবো না, এটা বের করে নিতে পারবো। দিয়ে হয়তো পরে উত্তর চাইলো কেন্দ্র থেকে এই দূরত্বটা কত। হ্যাঁ, মানে কেন্দ্রটা মাটি থেকে কত উচ্চতায় আছে, তখন হয়তো একটা কোণ, এই কোণটা হয়তো বিটা বা আলফাটা কিছু বলে দিল, এই কোণটা হয়তো বিটা। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করবো, দেখো ছবিটা এইভাবে এঁকে করবে। প্রথমে আমি অঙ্কটা না পারলে আমি পাঠিয়ে দেবো, সব কোনো অসুবিধা নাই, একবার চেষ্টা করবে, আমি অঙ্কটা আগে পাঠাবো, তারপরে তোমরা না পারলে আমি করে দেবো সেটা। আচ্ছা, ছবিটা কিন্তু দেখো, দেখে নাও ভালো করে, এটা একটা গোলাকার বেলুন,
আর এখানে দর্শক দাঁড়িয়ে আছে, তার সম্মুখ কোণ এটা, এই সম্মুখ কোণটা এই টোটাল কোণটা, হ্যাঁ, তার হয়তো অর্ধেকটা কোণ হয়তো বলে দিল, অর্ধেক কোণ বলে দিল বা একটা কিছুটা বলে দেবে। আর যদি না বলে সম্মুখ কোণ বললে হয়তো আলফা, তাহলে অর্ধেকটা কথা হয়ে যাবে α/2 হয়ে যাবে। যাই হোক না কেন তোমরা যেভাবে পারবে করতে অসুবিধা নাই। যদি এই সমকোণী ত্রিভুজ কাজে লাগাতে, তার ব্যাসার্ধ আর জানা আছে, লম্ব জানা আছে, কি বের করতে হবে? অতিভুজ বের করে নেবে। লম্ব আর অতিভুজ কি সূত্র কাজে লাগাবে? সাইন কাজে লাগাবে। সাইন কাজে লাগিয়ে তোমরা এটা ও নাম দিয়ে যদি এটা বি নাম দিলাম, এটা সি বের নাম দিলাম, হ্যাঁ, এটা ডি নাম দিলাম, এটা নাম না দিলেও চলবে। তাহলে আমরা ওসিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো, হ্যাঁ, ওসিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগিয়ে ব্যাসার্ধ আর জানি, অতিভুজ বের করে নেবো। কোনটা তো বলে দিবে আলফা বা বিটা বা কিছু একটা বলে দিবে, যাই হোক না কেন, সেখান থেকে আমরা এই অতিভুজটাকে বের করে নেবো, অতিভুজ ওসি বের করে নেবো, প্রথম কাজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো। একটু ছবিটা প্রথমে ওডিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগাতে হবে। ওডিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো, হ্যাঁ, ত্রিভুজে সাইন অনুপাত কাজে লাগাবো। অনুপাত কাজে লাগিয়ে ওসি বের করব, প্রথম কাজ এটা আমাদের, হ্যাঁ। প্রথমে তাহলে এই সমকোণী ত্রিভুজটা কাজে লাগিয়ে ওসি বের করে নেব। ওসি দিয়ে বেরিয়ে গেল। এবার চেয়েছে কেন্দ্র থেকে বেলুনটার উচ্চতা, মানে এবারও লম্ব চেয়েছে, তাহলে এবার সে সাইন কাজে লাগাবো, লম্ব বা অতিভুজ, হ্যাঁ। তখন এটা বিটা কোণ বা কিছু একটা বলে দেবে, তখন এবারও আমরা অতিভুজ জানি, এবার তার কি বের করবো? লম্ব বের করবো। তাহলে এবার আবারও সাইন অনুপাত কাজে লাগাবো, আমাদের যেটা কাঙ্ক্ষিত উত্তর, যেটা অর্থাৎ ওবি বের করতে হবে, সে ওবিটা বেরিয়ে আসবে। দ্বিতীয়বার তাহলে আমরা ওবিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো। ওবিসি সমকোণী দ্বিতীয় ক্ষেত্রে আমি একটু হিন্টস দিয়ে দিলাম, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে ওবিসি সমকোণী ত্রিভুজ। অঙ্কটা লিখছি না, হ্যাঁ, লিখতে গেলে অঙ্কটা খুঁজে দেখতে হবে কোথায় আছে বইয়ে, প্রশ্ন বিচিত্রাতে পাওয়া যাবে অঙ্কটা। তাছাড়াও অমিতাভ মিত্র পাওয়া যাবে অঙ্কটা, হ্যাঁ। দ্বিতীয় ক্ষেত্রে ওবিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো। আমি হিন্টসটা অঙ্কটা কীভাবে করতে হবে তাই হিন্টসটা দিয়ে দিলাম। কিচ্ছু মানে দেখে অঙ্কটা খুব জটিল বলে মনে হবে, হ্যাঁ, আলফা বিটা সব কোসেক এরকম বিভিন্ন রকম সব ফর্মে দেওয়া আছে, কিন্তু অঙ্কটা আসলে খুবই সহজ অঙ্ক। শুধু খেয়াল রাখবো আমরা প্রথমে ওসিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগিয়ে অতিভুজ ওসি বের করে নেবো, আর দ্বিতীয়বারে ওবিসি সমকোণী ত্রিভুজ কাজে লাগিয়ে অতিভুজ ওবি বের করবো, হ্যাঁ। করলেই আমাদের কি বেরিয়ে চলে আসবে? এটা তো জেনে গেছি, তখন এই ওবি বের করবো, উচ্চতা বের করবো। তাহলে আমাদের যেটা কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ কেন্দ্র থেকে মাটির দূরত্ব কত, সেটা আমাদের বেরিয়ে চলে আসবে। অঙ্কটা আমি পাঠিয়ে দেবো পরে, শুধু হিন্টসটা দিয়ে দিলাম, একটু ছবিটা দিয়ে দিলাম, যাতে তোমাদের করতে গেলে কোনো অসুবিধা না হয়, হ্যাঁ। আরেকটা অঙ্কের একটু হিন্টস দিয়ে দিচ্ছি আমি, যদি অঙ্কটা এদিকে খুব একটা দেখি না, অঙ্কটা কিরকম অঙ্ক দেখো। এই একটা ধরো একটা স্তম্ভ আছে, বা একটা বাড়ি আছে, বা একটা মন্দির আছে, বা একটা পাহাড় আছে, যা খুশি হোক। এবার খেয়াল করে দেখো, এটা উত্তর আর দক্ষিণ দিকে হলে কোনো অসুবিধা নাই, কিন্তু উত্তর আর পূর্ব হয়ে গেলে তখন কি হয়ে যাবে? তাদের মধ্যে মাঝে কোণ কত? 90 ডিগ্রি। তো সেই কোণটা আমাদের 3Dতে আঁকতে অসুবিধা হবে, মানে এখানে 3 ডাইমেনশনাল ছবি আঁকতে অসুবিধা হবে। অর্থাৎ আমরা এই ধরো এটা এইরকম ভাবে ছবিটা আঁকতে হবে, বুঝিয়ে দিচ্ছি আমি দাঁড়াও না। এবি একটা মন্দির, পূর্ব দিকের সি বিন্দু থেকে ওই মন্দিরের চূড়ার উন্নতি কোণ হয়তো বলে দিয়েছে এটা 60 ডিগ্রি, আর উত্তর দিকে কোনো একটা বিন্দু ডি বিন্দু, সেখান থেকে উন্নতি কোণটা হয়তো বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে সি আর ডি এর মধ্যে দূরত্বটা কত তাই চেয়েছে, এই দূরত্বটা কত। আসলে দেখো কীভাবে করবো অঙ্কটা, এইটা হয়তো বলে দেবে 100 মিটার, হয়তো বলে দিল এটা 100 মিটার। তাহলে আমরা এগুলো সব কিন্তু সমকোণী ত্রিভুজ, এগুলো সব সমকোণ, হ্যাঁ। আমরা একটা 3 ডাইমেনশনাল ছবি এঁকেছি, তাই আঁকতে গিয়ে এটাও সমকোণ। খেয়াল করে দেবে, তাহলে 3D ছবি আঁকলে বুঝতে পারবে তোমরা, মানে এটা স্তম্ভ, এই পূর্ব দিকের বিন্দু আর উত্তর দিকের বিন্দুর মাঝে এই কোণটা কথা, এটা 90 ডিগ্রি হয়। অর্থাৎ দেখে বিসিডি সমকোণী ত্রিভুজ লাগছে না, কিন্তু আসলে ওটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। আচ্ছা, আবার এ বি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। আবার এ বি ডিও একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। এটা খেয়াল রাখবে সর্বদা, হ্যাঁ।
কিন্তু ছবিতে আমরা ওটা আনতে পারবো না, পারফেক্ট মানে 90 ডিগ্রি আঁকলে তাহলে 3D ছবিটা আসবে না আমাদের। হ্যাঁ, কীভাবে করা হলো বুঝতে পারলে? এটা এবি হলো হয়তো স্তম্ভ বা পাহাড় বা মন্দির যা বলুক না কেন, তার উচ্চতাটা এটা বলে দিবে, দিয়ে বলবে পূর্ব দিকে কোনো বিন্দু থেকে ওই মন্দিরের চূড়ার উন্নতি কোণ বা পাহাড়ের উন্নতি কোণ 60 ডিগ্রি, আর উত্তর দিকে কোনো একটা বিন্দু থেকে মন্দিরের চূড়ার উন্নতি কোণ বা পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে ওই সি আর ডি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে আমাদের প্রথমে এ বি সি ত্রিভুজ কাজে লাগিয়ে লম্ব জানি ভূমি বের করে নেবো, বিসি বের করবো প্রথমে। তাহলে এবিসি থেকে এবিসি সমকোণী ত্রিভুজের কি বের করবো? বিসি বের করবো। হ্যাঁ, বিসি বের করবো। আর এ বিডি সমকোণী ত্রিভুজের বিডি বের করবো। এ বিডি সমকোণী ত্রিভুজের বিডি বের করবো, বিডি বের করবো। যেই পেয়ে গেলাম বিসি আর বিডি পেয়ে গেলাম, তখন আবার বিসিডি সমকোণী ত্রিভুজ, বিসিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সূত্র কাজে লাগাবো। পিথাগোরাসের সূত্র কাজে লাগাবো। সব কিছু বলে দিলাম, আমি অঙ্কটা পাঠিয়ে দেবো, তোমাদেরকে করে ফেলতে পারবো। হ্যাঁ, বুঝতে পারলে কি? এটা হচ্ছে মন্দির, পূর্ব দিকের বিন্দু এটা 60 ডিগ্রি কোণে উন্নতি করে দেখা যাচ্ছে চূড়াটাকে, আর উত্তর দিকে কোনো বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। তাহলে ওই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে আগে বিসি বের করবো, তারপরে বিডি বের করবো, যে বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে লম্ব আর ভূমি জানি অভিভুজ সিডি বের করে নেবো পিথাগোরাস কাজে লাগিয়ে, তাহলে আমাদের ওই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বেরিয়ে চলে আসতো। এই অঙ্কটাকে তোমরা, এগুলো সব একটু অ্যাডভান্স ছেলেদের জন্য। হ্যাঁ, তবু সবাই চেষ্টা করবে, সবাই ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু কি শুধু মানসিকতা পার্থক্য থাকে। হ্যাঁ, আমি লক্ষ্য করে দেখেছি সবার যে আইকিউ বা ব্রেন প্রায় কাছাকাছি, একটু সামান্য একটু হেরফের থাকে, শুধু পাল্টে যায়, তাদের রেজাল্টটা পাল্টে যায় পড়াশোনা স্টাডি করার উপর। হ্যাঁ, কেউ স্টাডি বেশি করে, যারা স্টাডি বেশি করে তাদের রেজাল্ট ভালো হবেই হবে। হ্যাঁ, আর অনেকে আছে খুবই খুব ট্যালেন্ট আছে, খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু কি হয় পড়াশোনাটা করতে চায় না, স্টাডি করতে চায় না তারা। তাদের কি হয়, আমরা তো সব বুঝে গেছি, এই একটা মানে কি হয়, একটা বড় বড় ভাব তাদের মধ্যে, আমি তো সব বুঝে গেছি, আমাদের তো কী হবে, এটা সব পেরে যাবো। কিন্তু সমস্যা হচ্ছে, বলে রাখি, আমি এখন যেটা বুঝছি আর পরীক্ষা হলে করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। এই পার্থক্যটাকে দূর করা যায় একমাত্র প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে। আমি একটা জিনিসকে যদি 10 বার করি, আমার সেই অঙ্কটা পরীক্ষার হলে করতে গেলে দেখবে মুহূর্তের মধ্যে আপনা থেকে মনে হবে হয়ে যাবে, পেন আমাকে ভাবতে হবে না, পেন আপনা থেকে চলতে শুরু করবে, এরকম সত্যি মানে মনে হবে। তাই কী হবে, ব্রেন তখন একটা রিফ্লেক্স অ্যাকশনের মতো কাজ করে ফেলবে। হ্যাঁ, সেই জিনিসটা করতে পারে যারা পড়ে, তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে। হ্যাঁ, আর যারা প্রচুর ট্যালেন্ট নিয়েও জন্মেছে, হয়তো বুদ্ধি তাদের একটু তুলনামূলকভাবে অন্যান্য থেকে বেশি, কিন্তু তারা কি হয়, পড়াশোনা করে না হয়তো ঠিক মতো, তাদের কিন্তু তারা জীবনে সাইন করতে পারে না। ওই কারণে তারা কি হয়, বেশি বুঝে যায়, অল্প স্বল্প দেখেই বলবে আমি তো পেরে যাবো, আর করবো না এটা। হ্যাঁ, আর কিছু আছে বুঝতে দেরি হয় হোক, তারা কিন্তু স্টুডিয়াস যদি হয়, তারা কিন্তু জীবনে উন্নতি করবেই করবে। কেন? তারা বারবার প্র্যাকটিস করবে। আমি তো বুঝতে পারলাম না ভালো, তাহলে আরেকবার করি, বারবার যখনই প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের একটা বিরাট সুফল আছে, সেই সুফলটা নিতে হবে। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করলে বিশাল সুফল আছে। পরীক্ষার হলে গিয়ে আমাদের অঙ্ক এত তাড়াতাড়ি হয়ে যাবে, এত তাড়াতাড়ি হবে, এত ভাবনা চিন্তা কম হবে, আমাদের ব্রেনে চাপ পড়বে না, সময় তো তোমরা টাইম ফ্যাক্টরে করবে না, প্রচুর হাতে সময় থেকে যাবে, তখন অজানা অঙ্কের ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগাতে পারবে। আমি ওই জন্য কিছু অঙ্ক, আমি 2-3টে অঙ্ক বা 4টে অঙ্ক আমি পাঠাবো, তার মধ্যে দুটোর হিন্টস দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, দুটো অঙ্ক যে দুটো পাঠাবো তাদের হিন্টস দিয়ে দিলাম কীভাবে অঙ্কগুলো করতে হবে। আরও বাইরে 2-4টে অঙ্ক দেবো, আর বাইরে থেকেও বিভিন্ন অঙ্ক তোমরা জোগাড় করবে, করে তোমরা অঙ্কগুলোকে করার চেষ্টা করবে। করলে এগুলা যদিও খুব কম আসে, টেস্টে দেয় অনেক সময়, না মাধ্যমিকে যে আসবে না এরকম নিশ্চয়তা নাই, মানে আসবে না বলে আমি জোর দিয়ে বলতে পারি না, কিন্তু কম সম্ভাবনা কম থাকে, তবু করার চেষ্টা করবে। এটা করলে ব্রেনটা তোমাদের শার্প হবে বেশি। হ্যাঁ, আজ এইটুকুই থাকছে, এর পরের দিন দেখি অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করতে হবে তোমাকে।